নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি, জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর। প্রথম পর্বে আমরা কামারপুকুর ও জয়রামবাটি ঘুরে দেখব। ওখানকার কোভিড পরিস্থিতি, মন্দির দর্শন এবং থাকার কি বন্দোবস্ত আছে সেইগুলো আপনাদের জানাবো। আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ 21শে নভেম্বর 2021 সকালবেলা 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। সড়ক পথে কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব 100 কিলোমিটার। আপনারা ডানকুনি মোশাট হয়ে যেতে পারেন, না হলে আপনারা বোড়া, বারুইপাড়া হয়েও যেতে পারেন। দুটি রাস্তাই শিয়াখালায় গিয়ে মিট করছে। আপনারা সকালে ডানকুনির জ্যামটা অ্যাভয়েড করতে চাইলে বোড়া, বারুইপাড়া রাস্তাটা ব্যবহার করতে পারেন। তাতে আপনাদের ডানকুনি টোলে 90 টাকা লাগবে, আর ডানকুনি হয়ে রোডটার কোনো টোল নেই। আমরা যাওয়ার সময় বোড়া, বারুইপাড়া হয়ে গেছিলাম আর ফিরেছি ডানকুনি হয়ে। আপনারা রেলপথেও পৌঁছে যেতে পারেন কামারপুকুর। তার জন্য হাওড়া থেকে ভোর 4:22, সকাল 7:25 ও 10:35 হাওড়া গোঘাট লোকালে গোঘাটে নেমে অটো বা টোটো করে কামারপুকুর পৌঁছতে পারেন। গোঘাট থেকে কামারপুকুরের দূরত্ব 7 কিলোমিটার। এবার চলে আসি রোড কন্ডিশনে। বোড়া বারুইপাড়া রোডটি সকালে ফাঁকাই থাকে এবং রোড কন্ডিশনও মোটামুটি ভালো, কিন্তু বারুইপাড়া স্টেশনের কাছে রেলগেট ও বাজার থাকার জন্য জায়গাটা বেশ ভালোই কনজেস্টেড। এরপর শিয়াখালা থেকে ডান দিক নিয়ে আপনাদের উঠে যেতে হবে স্টেট হাইওয়ে 15-এ। এই রাস্তাটি আরামবাগ গোঘাট হয়ে কামারপুকুর পৌঁছচ্ছে। চাপাডাঙ্গার কাছে নতুন ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই অনেক ডাইভারশনস পাবেন এবং রাস্তাটির কন্ডিশনও খুব খারাপ। এছাড়া আরামবাগ বাসস্ট্যান্ডের কাছের রাস্তাটিও খুবই খারাপ ও কনজেস্টেড। এগুলো বাদ দিয়ে রাস্তাটা মোটামুটি ভালো। সাজেশন রইল ব্রেকফাস্ট ক্যারি করার অথবা কামারপুকুর পৌঁছে ব্রেকফাস্ট করার। আমরা সকাল 9:30 নাগাদ কামারপুকুর পৌঁছলাম। কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের পাশেই বিনামূল্যে পার্কিং এর সুব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি কামারপুকুরে। এখান থেকে আমরা জয়রামবাটি যাব। আমাদের কলকাতা থেকে কামারপুকুর বাই কার আসতে সময় লেগেছে আনুমানিক 3.5 ঘন্টা। 99 কিলোমিটার ট্রাভেল করে এসেছি আমরা। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হালদার পুকুর, আর ওইদিকে রামকৃষ্ণদেবের জন্মস্থান। আমরা ঘুরে দেখব, আমাদের সঙ্গে থাকুন। কামারপুকুরে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন 1836 সালের 18ই ফেব্রুয়ারি। রামকৃষ্ণদেবের এই জন্মস্থানটি আপনারা সুন্দরভাবে ঘুরে দর্শন করতে পারেন। এখন কোভিড পরিস্থিতির জন্য রামকৃষ্ণ মিশনের থাকার জায়গা এবং প্রসাদ বিতরণ বন্ধ আছে। দর্শনার্থীদের জন্য সকাল 9টা থেকে 11টা ও বিকেল 3:30 থেকে 5টা অবধি আশ্রম খোলা থাকছে। আমরা রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট ও কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
আর একটা জিনিস জানিয়ে রাখি, মিশনের ভেতরে ক্যামেরা ও মোবাইল ফোনে ছবি তোলার পারমিশন না থাকার জন্য কোনো রকম ফটো বা ভিডিওজ আমরা তুলতে পারিনি। এরপর আমরা আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। এই সব জায়গায় রামকৃষ্ণদেবের বাল্যকাল কেটেছে। আপনারা আশ্রমের সামনে থেকেই টোটো নিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন জায়গাগুলি। সেই ক্ষেত্রে একজন লোকাল গাইড নিয়ে নেওয়া ভালো। আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। টোটো নিয়েছিল 100 টাকা। প্রথমেই আমরা পৌঁছে গেলাম সীতানাথ পাইনের বাড়ি এবং শিব মন্দির। এখানে বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল। পাইনবাড়ি শিব মন্দিরে বালক গদাধর শিবরাত্রির যাত্রায় শিব সেজে পাঠ করতে করতে তার তৃতীয় ভাবাবেশ হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আমরা পৌঁছে গেলাম লাহা বাবুর বিষ্ণু মন্দিরে। বর্গী মারাঠা আমলের বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠা করেন জগন্নাথ লাহা অষ্টদশ শতকে। এই মন্দিরটির ওপর ও নিচে ঘর আছে। এখানে বালক গদাধর পাঠশালা ফাঁকি দিয়ে এসে মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। ঠিক পাশেই আছে রাস মন্দির। এখানে প্রতি বছর রাস উৎসব পালন করা হয়। লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গামাতার মন্দিরটি প্রতিষ্ঠা করেন জগন্নাথ লাহার পুত্র ধর্মদাস লাহা। এই মন্দিরটি ঠিক রামকৃষ্ণদেবের পাঠশালার উল্টো দিকে। এক বছর দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের মূর্তির কারিগর দুর্গা ঠাকুরের একটি চোখ এঁকে চলে যায়। এই ভীষণ বিপদের সময় বালক গদাধর দুর্গা মায়ের আরেকটি চোখ এঁকে মূর্তিটি সম্পূর্ণ করেছিলেন। সেই মূর্তির ছবি এখনো রাখা আছে এই মন্দিরে। 12 বছর বয়স অবধি রামকৃষ্ণদেব এই পাঠশালায় পড়াশোনা করেছিলেন। তার পড়ার উপর আগ্রহ চেয়ে বেশি রামায়ণ, মহাভারত, পুরাণ, ভগবদ্গীতা ইত্যাদির ওপর বিশেষ আগ্রহ ছিল এবং দক্ষতা অর্জন করেন এইসব মহাকাব্যের ওপর। পাঠশালাটির কোনো রকম বদল করা হয়নি। রামকৃষ্ণদেবের স্মৃতি উদ্দেশ্যে এখনো ঠিক একই রকম রাখা আছে যেরকম ওনার সময় ছিল। এই মন্দিরে আপনারা রামকৃষ্ণদেবের ধাত্রীমায়ের মূর্তি দেখতে পাবেন এবং তার কোলে সদ্যজাত গদাধরকে। গদাধরের জন্মের পর ধাত্রীমাই তাকে প্রথমবার কোলে তুলে নিয়েছিলেন। রামকৃষ্ণদেবের পৈতের সময়ও ইনিই হয়েছিলেন তার ভিক্ষামা। বহুকাল আগে কামারপুকুর পরিচিত ছিল শুক্লালগঞ্জ নামে। পরবর্তীকালে এই পুকুরটির আশেপাশে কামারদের বসতি গড়ে ওঠে আর সেই থেকেই গ্রামটির নাম হয় কামারপুকুর।
আমাদের এই সবকটি জায়গা ঘুরে দেখতে সময় লেগেছিল 40 মিনিট মতো। কামারপুকুর গেলে কিন্তু সাদা বোঁদে খেতে ভুলবেন না। এটি রামকৃষ্ণদেবের অন্যতম প্রিয় একটি মিষ্টান্ন, আর খেতেও খুব সুস্বাদু। এরপর আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে। জয়রামবাটি কামারপুকুর থেকে 7 কিলোমিটার, যেতে সময় লাগে 15 মিনিট মতো। জয়রামবাটি যাওয়ার পথে মেন রোডের পাশেই ছিল আমাদের থাকার জায়গা, হোটেল অনন্যা। হোটেলটি ওই এলাকা অনুযায়ী খুবই ভালো। আপনারা এখানে এসি নন এসি দুই রকমই রুম পাবেন। নন এসি রুম 600 টাকা থেকে শুরু, আর এসি রুম 1200 টাকা থেকে শুরু। আমরা ছিলাম রুম নাম্বার 8 ও 9, নতুন বিল্ডিং এর। দেখেই বুঝতে পাচ্ছেন রুমগুলো কিরকম বড় ও সুন্দর। রুমগুলোর কাঁচের জানলা থেকে বাইরের গ্রামের দৃশ্য দেখতে দেখতেই আপনাদের সময় কেটে যাবে। রেন্ট ছিল 800 টাকা নন এসি। হোটেল অনন্যার কম্পাউন্ডের ভেতরেই নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনারা যদি হোটেলে নাও থাকেন তাহলেও কিন্তু লাঞ্চটা আপনারা এই হোটেলেই করতে পারেন। খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং দামও কম। আমরা এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমরা 3:30 নাগাদ বেরোলাম শ্রী শ্রী মাতৃ মন্দির দর্শন করতে। হোটেল অনন্যা থেকে মাতৃ মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন জয়রামবাটির রামকৃষ্ণ সারদা মঠ। এখানেও মন্দিরের পাশেই বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা আছে।
চণ্ডী ও মনসার ধাতব মুখ পুজো হয়। সারদা দেবী বহুবার এই মন্দিরে পুজো দিয়েছিলেন। এই মন্দিরের মাটি স্থানীয় লোকেদের বিশ্বাসে পবিত্র ও এরপর আপনারা মঠের পাশ দিয়ে মাতৃমন্দির রোড ধরে কিছুটা যেতেই আপনারা মেন রোডে উঠবেন। তার ঠিক পাশেই দেখতে পাবেন মায়ের দিঘি বা মায়ের ঘাট। এরপর আপনারা ঘুরে আসতে পারেন আমোদর ঘাট এবং তার পাশেই শ্রী শ্রী সারদা কানন। আমোদর ঘাটে মা সারদা স্নান করতে আসতেন এবং এই ছোট নদীকেই মা গঙ্গা রূপে পূজিতেন। এই নদীটি দ্বারকেশ্বর নদীর উপনদী। পাশের কাননটিও খুবই সুন্দর। ভেতরেই আপনারা সারদা দেবীর পিতা ও মাতার সমাধিস্থল দেখতে পাবেন। সূর্যাস্তের সাথে সাথে আমরাও রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। তার সঙ্গে শেষ হলো আমাদের আজকের ভ্রমণ পর্ব। আগামীকাল আমরা ঘুরে দেখব জয়পুর ফরেস্ট ও বিষ্ণুপুর। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই পর্বটি কেমন লাগলো। তার সাথে কোনো জিজ্ঞাস্য বা মতামত থাকলেও জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।